প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। দীর্ঘদিন শীতনিদ্রায় থাকার পর আবার সেদিন বেরিয়ে এলেন গণধিকৃত সাংবাদিক মুন্নি সাহা। গত 9 মে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাংবাদিকতা বিষয়ে একটি কনফারেন্সে মুন্নি সাহা বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যে তিনি অনেক অভিযোগ করছিলেন। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা না পাওয়া, এসবের বিরুদ্ধে, নির্যাতিত হওয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তিনি করছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, মুন্নি সাহা সম্পর্কে খুব বেশি ইন্ট্রোডাকশন দরকার হয় না। একসময় কিছু সাহসী রিপোর্টিং করে নামও কামিয়েছিলেন, আর সেইটিকে কেন্দ্র করে হয়ে উঠেছিলেন শেখ হাসিনার দোসর। শুধু শেখ হাসিনার না, সেই সময়ের শেখ হাসিনা আমলের, আওয়ামী লীগ আমলের যত আওয়ামী হাইয়াপস, রাষ্ট্রপতি থেকে শুরু করে স্পিকার সজীব ওয়াজেদ জয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এহেন কেউ নেই হোমরা চোমরা যাদের সঙ্গে মুন্নি সাহা সদ্ভাব রেখে চলেননি স্বার্থ উদ্ধারের জন্য। এবং হাসিনার পা কী পরিমাণ চেটেছেন সেটি আপনারাও দেখেছেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে। তো সেই মুন্নি সাহা 9 মে কথা বলছিলেন রেডিসন ব্লু হোটেলে। সেখানে তিনি বলছিলেন 5 আগস্ট পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থানের পর সাংবাদিকতার ক্রান্তিকাল চলছে। সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তারা জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। তিনি নিজে অনেকদিন থেকে বেকার, সাংবাদিকতা থেকে বাইরে আছেন, তাকে সাংবাদিকতা থেকে বের করে দেওয়া হয়েছে, এইসব অভিযোগ তিনি করছিলেন। শুধু তাই না, তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধেও কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। সেখানে তিনি বলছিলেন প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটি পত্রিকার কাছে তার প্রত্যাশা ছিল এরা এই নিপীড়িত, তথাকথিত নিপীড়িত, জুলুমের শিকার সাংবাদিকদের পক্ষে কিছু করবেন। নিদেন পক্ষে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট তাদের পক্ষে, এটি তার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি, কারণ এই দৈনিকগুলো সাংবাদিকদের জন্য কোনো কাজই করেনি। তো লম্বা অভিযোগের ফিরিস্তি তার। তো তার অভিযোগ থেকে বোঝা গেল তিনি নির্যাতিত, তিনি মজলুম, জুলুমের শিকার। তো প্রিয় দর্শক শ্রোতা, একটু পেছনে ফিরে গেলে আমাদের মনে থাকবে নিশ্চয়ই, গত 30 নভেম্বর 2024 কারওয়ান বাজার এলাকা থেকে জনতা টাওয়ার থেকে বেরোচ্ছিলেন রাতের বেলা মুন্নি সাহা। তো জুলাই অভ্যুত্থানের অল্প কয়েকদিনের মধ্যেই ঘটেছিল ঘটনাটি। 30 নভেম্বর 2024 রাস্তায় ছাত্র জনতা তাকে আইডেন্টিফাই করে তাকে ঘিরে ফেলে তিনি এক রকমের মবের শিকার হন, এবং শেষে জনতাই তাকে পুলিশের হাতে হস্তান্তর করে। শেষে যদ্দূর জানা যায় তার পরিবারবর্গের জিম্মায় তাকে পুলিশ ছেড়ে দেয়। তো সেই থেকে বোধহয় তিনি হাইবারনেশনে ছিলেন, যেটিকে আমরা শীতনিদ্রা বলি। তো শীতনিদ্রা ভেঙে 9 মে তিনি বেরিয়ে আসলেন। ইতিমধ্যে বোধহয় কিছু সাহস সঞ্চয় করেছেন। আচ্ছা, তার আগে বলে নেওয়া ভালো, মুন্নি সাহার কিছু অর্থনৈতিক লেনদেনের খবর পাওয়া যায়। বেশিরভাগ লেনদেন হয়েছে ওয়ান ব্যাংক থেকে। তো তার হাজব্যান্ডের একটি ব্যাংক অ্যাকাউন্ট, তার হাজব্যান্ড কবির হোসেন তাপস একজন ব্যবসায়ী। তো তিনি অ্যাডভার্টাইজিং ফার্ম করেন খুব সম্ভবত। তো তার অ্যাকাউন্টে 134 কোটি টাকার লেনদেন হয়েছে আওয়ামী আমলে। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট পরবর্তী সময়ে তড়িঘড়ি করে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে। আর 134 কোটির লেনদেনের হিসেব পাওয়া গেছে। তো এখনও বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী সেই অ্যাকাউন্টে 14 কোটি টাকা রিমেইনিং ব্যালেন্স আছে। তো এইসব টাকার হিসেব নিকের জবাবদিহিতা কোনো কিছুই তার স্বামী কবির হোসেন তাপস কিংবা মুন্নি সাহা নিজের কাছেও নেই, থাকবার কথা না। মুন্নি সাহার মতো একজন সাংবাদিকের এরকম কোটি কোটি টাকা থাকবার কথা না। তার হাজব্যান্ডও এমন কোনো ব্যবসা করেন না যেই ব্যবসায় 130, 40, 50 কোটি টাকার লেনদেন হবে, 120 কোটি টাকা তুলতে পারবেন, এরকম কোনো বিষয় নেই। তো তাই সব মাধ্যমে খোঁজখবর নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা, দুদক, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট, সব মাধ্যমে যদ্দূর জানা গেছে মুন্নি সাহা চাঁদাবাজি কিংবা অবৈধভাবে এই টাকাটি উপার্জন করেছেন, আর এই টাকা তার হাজব্যান্ডের অ্যাকাউন্টে তিনি রেখেছেন। তো 17টি ব্যাংকে তারা লেনদেন করেছেন।
17টি ব্যাংকে খুব সম্ভবত 35টি অ্যাকাউন্টের খবর পাওয়া গেছে, আর বেশিরভাগ লেনদেনটি ওয়ান ব্যাংক থেকে হয়েছে। তো এই হলো সেই সাহসী সাংবাদিক মুন্নি সাহা। তো 9 মে তিনি বলছিলেন যে একসময় তার নামের আগে যুক্ত হয়েছিল সাহসী সাংবাদিক, আর এখন তাকে ট্যাগ দেওয়া হয়েছে ফেসিবাদের দোষর। তাতে তিনি দুঃখিত। আর তার এই আলোচনা শুনে দুঃখ পেয়েছেন ফাহাম আব্দুস সালাম। প্রিয় দর্শক শ্রোতা, ফাহাম আব্দুস সালামও একজন জনপ্রিয় মুখ নেট দুনিয়ায়, তাকেও চেনাবার বিশেষ কিছু নেই। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা এবং তার নিজস্ব পরিচয় আছে। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, তিনি একজন গবেষক, লেখক, গবেষক এবং আরও অনেক কিছু তিনি করেন, ক্রিয়েটিভ মানুষ। তো ফাহাম আব্দুস সালাম মুন্নি সাহার এই বক্তব্যের বা সাফাইয়ের প্রতিক্রিয়া দিয়েছেন ভয়াবহ শক্তভাবে। ভয়াবহ বলছি আমি সেটি, কারণ ফাহাম আব্দুস সালাম সাধারণত এরকম বক্তব্য দেন না। তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটি তার স্টাইলের সঙ্গে যায় না, বাট তিনি সেটি করেছেন। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, নড়ে চড়ে বসতে হবে আপনাদেরও তার বক্তব্য শুনবার জন্য। সত্যিকার অর্থে তার এই বক্তব্য, তার এই প্রতিক্রিয়া বিস্ফোরক এবং কি বলবো, নেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। তো আমি একটু শেয়ার করছি সংক্ষেপে আপনাদের সঙ্গে তার বক্তব্য। মুন্নি শাহকে অ্যাড্রেস করে ফাহাম আব্দুস সালাম বলছেন, মুন্নি শাহ, আপনাদের সৌভাগ্য যে আপনাদের অপোনেন্টদের যে পলিটিক্যাল লিডারশিপ, খালেদা জিয়া বলেন কিংবা তারেক রহমান, এমনকি শফিক সাহেবও, এরা আসলে কেউ আপনার পেয়ারা হাসিনার মতো না, এমনকি বৈঙ্গাও অন্তত হুটুর তুৎসিদের মতো না। মুন্নি শাহকে তিনি লেখেন, যদি একটু অনেস্টলি চিন্তা করেন বুঝবেন যে কিছুই করা হয় নাই আপনাদের। এটা স্বীকার করি যে আওয়ামীপন্থী অনেকের উপর আমাদের তরফে অবিচার করা হয়েছে, অনেকে দুর্নীতিও করেছে মামলার ভয় দেখিয়ে। পার্সোনালি আমি যার পণ্যায় লজ্জিত যে আমাদের দ্বারা ইনসাফ হয় নাই, স্বীকার করি। কিন্তু সেই সাথে এটাও সত্যি যে পৃথিবীর অনেক দেশে আপনার মতো একজন সাংবাদিক অভ্যুত্থানের পর বাঁচতে পারত না। ফাহাম দাবি করেন, শেখ হাসিনা নিজেই ফোনে তাপসকে বলেছিলেন যে ছাত্রনেতাদের এখন বোঝাও, পরে ঝুলাই দিব। চিন্তা করেন যে অভ্যুত্থান সফল হয় নাই, আমরা হেরে গেছি। আমাদের মতো লোক দেশে জাহিদ ভাই টাইপ ইনফ্লুয়েন্সাররা, মির্জা আলমগীর টাইপ নেতারা, প্রত্যেকের ফাঁসি হইত। আপনারা আজকে এমনভাবে পটর পটর করেন যেন বা আওয়ামী লীগ একটা রেগুলার পলিটিক্যাল পার্টি ছিল, যারা জাস্ট একটা নির্বাচনে হেরে গিয়েছে তৃণমূলের মতো। আমরা ভুলি নাই কিভাবে আপনারা দিনের পর দিন হাসিনার পক্ষে, একটা খুনির পক্ষে জাস্টিফিকেশনের নহর বইয়ে দিতেন। একটা পলিটিক্যাল পার্টির পক্ষ নিলে সমস্যা ছিল না, আপনারা একটা মার্ডারাস রেজিমের পক্ষ নিয়েছিলেন। দেয়ার ইজ আ ডিফারেন্স, পার্থক্য আছে। হামে শিশুদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য না উল্লেখ করে ফাহাম বলেন, ইউনূস সরকার এমনকি বিএনপি সরকারকে নিয়ে সকল সমালোচনা ইজ অ্যাকসেপ্টেবল, করা উচিত। কিন্তু যেই সব বাচ্চারা, প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝে নেবেন, বাচ্চারা, যেই প্রাণীর নাম দিলে নাকি মুসলমানদের ইবাদত হয় না অনেক দিন, এমন কথা আছে, সে কথা বলা হচ্ছে। কিন্তু যেই সব বাচ্চারা হামে শিশু মৃত্যুর সাথে হাসিনার নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করার সাথে বারবার তুলনা দিয়ে ন্যাকামি করছেন, আপনাদের জন্য আমার শুধু একটাই কথা আছে, ফা ইউ। এফ ওয়ার্ড ব্যবহার করেছেন, আমি বলছি না, আপনারা বুঝে নেবেন। ফাহাম আরও বলেন, আমরা দেশের স্টেবিলিটির স্বার্থে ও সামনে এগুলোর লক্ষ্যে আওয়ামীদের কীর্তিকলাপ বলি না, চুপচাপ থাকি ও দুশ্মনদারি নিয়ে ঘাটাঘাটি করি না। আপনিও চুপ থাকেন, এমনভাবে থাকবেন যেন প্রতি মুহূর্তে আপনার মনে পড়ে যে আপনারা হারো পার্টি এবং আপনারা পলিটিক্যালি ডিফিটেড না, মোরালি ডিফিটেড। আজীবন লজ্জা আপনারা ডিজার্ভ করেন। আব্দুস সালাম আরও বলেন, আপনি যে বেঁচে আছেন এটাই খোদা তাআলার একটা গিফট। যেই কোটি কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছিল সেটা দিয়ে গরিব মানুষের উপকার করেন। সবসময় মনে রাখবেন, নট দ্যাট ইউ ম্যাটার্ড, কিন্তু আপনার চেয়ে বড় ফেসিলিটিদের দোষর অন্তত মিডিয়া পট্টিতে খুব বেশি ছিল না।
প্রিয় দর্শক শ্রোতা, মুন্নি সাহার রেডিসন ব্লুতে দেয়া বক্তব্যের উত্তরে আমি যা বলতাম, ফাহাম আসলে আমার মনের কথাগুলো বলে দিয়েছে। ফলে আমি আর আলাদা করে কিছু বলবার এখন সুযোগ পাচ্ছি না। তারপরও বলছি, দু একটি কথা অ্যাড করছি। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি এই ফেসিবাদের দোসর সাংবাদিকদের, তথাকথিত সাংবাদিকদের, আমি যাদেরকে সাংঘাতিক বলি, তাদেরকে পুনর্বাসন করবার একটা অপচেষ্টা মহল বিশেষ করে যাচ্ছে। তারা বারবার পুরনো ধোয়া তুলছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য নাকি তারা নিপীড়িত হয়েছে, তারা মজলুম হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে। তারা শেখ হাসিনার দালালি করাকে, শেখ হাসিনার খুন, জুলুম, আয়নাঘর, গুপ্ত হত্যাকে তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা, আর সেগুলোর পক্ষে বয়ান তৈরি করাকে তারা বলছে সাংবাদিকতা। ছি বলারও আসলে যথেষ্ট না। ডিকশনারির সমস্ত ছি, সমস্ত ঘৃণা প্রকাশক শব্দ সেই কথিত মহলের দিকে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। তাদের মধ্যে অনেকে আবার সুশীল, তারা শুধুই আহাজারি করছে, আহাজারি রুনাজারি রোদন করছে, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, সাংবাদিকেরা জুলুমের শিকার হয়েছেন, তারা অন্দর হয়েছেন আর বাইরে বেরোচ্ছেন না। তারা কি কখনো সাংবাদিক ছিলেন? ফার্স্ট অফ অল, তারা যা করতেন সেগুলোকে সাংবাদিকতা বলা যায়? মত প্রকাশের স্বাধীনতা কার জন্যে? সাংবাদিকতা যারা করেন তাদের জন্যে, প্রকৃত সংবাদপত্রের জন্যে, প্রকৃত গণমাধ্যমের জন্যে। আমাদের দেশের 99% গণমাধ্যম কি আসলেই গণমাধ্যম? 90% কথিত সাংবাদিক কি আসলেই সাংবাদিক? এরা তো ছিল হাসিনার সেবাদাস, পা চাটা গোলাম, মোসাহেব, চাটুকার। এরা কি সাংবাদিক ছিলেন কোনো কালে? তাই প্রথমত তাদের বিষয়ে কথা তো প্রযোজ্যই হয় না। যখনই মত প্রকাশের স্বাধীনতার বিষয় আসে, গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুটি আসে, তখন তো তারা সেই লাইনে পড়েন না। অন্যদের বিষয়ে কথা হতে পারে, কিন্তু মুন্নি শাহর মতো সাংবাদিক, তারপর এখন যারা ভেতরে আছেন, শাকিল আহমেদ, ফারজানা রূপা, মুজাম্মেল বাবু, এদের মতো সাংবাদিক, এরা তো সে আলোচনায় আসেন না। এরা তো অপ্রাসঙ্গিক। স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো শুধুই প্রযোজ্য হবে সাংবাদিকদের জন্য, প্রকৃত সাংবাদিকদের জন্য, প্রকৃত মিডিয়ার জন্য, যারা জনস্বার্থকে প্রাধান্য দেয়, যারা কারো গোলামি করে না, যারা কারো পা চাটে না। মুন্নি শাহ কি এমনি এমনি 130, 40, 50 কোটি টাকা কামিয়ে ফেলেছিলেন? প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে কি আছে জানি না, কমেন্টে জানাতে ভুলবেন না। মুন্নি শাহ সম্পর্কে, তার বক্তব্য সম্পর্কে আপনারা কি ভাবছেন? আর যারা যেসব তথাকথিত সাংবাদিক এখনো কারাবাস করছেন, তারা কি আনজাস্টিফাইবলি সেটি করছেন, নাকি তারা সেটি ডিজার্ভ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।